শুরু হয়ে গেল সবুজের সমারোহ। আমরা এখন চলেছি, এই রাস্তাটার নাম কি? সেবক রোড। সেবক রোড দিয়ে যাচ্ছি। সেবক রোডের দুই দিকে প্রচন্ড সবুজ, তারপর বৃষ্টি স্নাত অর্থাৎ বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আরো বেশি সবুজ লাগছে, যার জন্য প্রকৃতি যেন আরো সুন্দরভাবে সেজে উঠে। সবাইকে ওভারটেক করে আমরা এগিয়ে, সামনে আরো গাড়ি আছে, তবে আমাদের যে চালক আছেন তিনি কিন্তু খুব দ্রুত গতিতে চালানোর চেষ্টা করছেন। দেখুন, কোন স্পটে গিয়ে কি দেখবো না দেখবো সেটা তো পরের কথা, কিন্তু রাস্তার যে সৌন্দর্য, প্রত্যেকটা টুরে যেখানে প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকে বিভিন্ন স্পট, সেই স্পট গুলোকে খুঁজে খুঁজে গিয়ে দেখা, তার মধ্যে একটা অনির্বচনীয় আনন্দ থাকে। আর সেই আনন্দের মধ্যেই আমরা এখন গতি বাড়িয়েছি। আমরা চলছি এখন আমাদের নির্দিষ্ট স্পটের দিকে। শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়ে আমরা যাব শিলারিগাঁও। শিলারিগাঁওতে আমরা আপাতত 3 দিন, আমাদের গন্তব্য ওখানেই। বিভিন্ন বনফুল ভর্তি রয়েছে, যেন সৌন্দর্যকে আরো অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি গান। জায়গা এটা প্রায়ই আমি যাতায়াতের পথে এখানে দিয়ে যেতাম অনেক জায়গায়, কিন্তু এইবারটা ভিডিওটা করার সুযোগ পেলাম, সেই জন্য খানিকটা নিয়ে নিচ্ছি যতটা দেখা যাচ্ছে। ভালো জল একদম টইটম্বুর হয়ে রয়েছে মোটামুটি। যে কোনো সময় এটা ফুলে উঠলে এই রাস্তার পক্ষে কিন্তু বিপজ্জনক হবে। আমরা এখন রাস্তার এপারে, আমরা যাচ্ছি সিকিমের রাস্তা ধরে এগোতে হবে, আমাদের যে শিলারিগাঁওয়ের রাস্তা। তো আমরা সেই রাস্তাতেই এগোচ্ছি। আগে ছিল তিস্তা আমাদের ডান দিকে, এখন তিস্তা বাঁ দিকে। আমরা কালিম্পং এর পাহাড়ে উঠতে শুরু করলাম, সিকিমের রাস্তা ছেড়ে দিয়ে কালিম্পং এর পাহাড়ে উঠতে শুরু করেছি। প্রকৃতি কিন্তু খুব ভালো হয়ে গেছে, কারণ কি যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, আজ সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সবুজ যেন আরো বেশি সবুজ হয়ে গেছে। দ্বীপ সবুজ, লাইট সবুজ, বিভিন্ন কন্ট্রাস্টে কিন্তু প্রকৃতি হাত ছেড়ে দিচ্ছে। রাস্তার কাজগুলোর জন্য ছবিটা কাঁপছে, তবুও আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। সিলারি হেভেন ভ্যালি গ্রুপ অফ হোমস্টে অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল এক্সপ্লোর দ্য টেলস অফ সিল্ক রুট। অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনারা সিকিমেও যেতে পারবেন। এখানে আপনাদের জন্য ফুল ডিটেলস দেওয়া থাকলো ছবির সাথে। এখানে ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। আর শিলারিগাঁওতে এসে এখান থেকে পেডং আর কালিম্পংয়েও যে ঘুরতে যেতে পারবেন সেটাও কিন্তু এখানে ইন ডিটেলসে দেওয়া আছে। আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। আর এই হচ্ছে আমাদের সেই হোমস্টে ছবি যেখানে আমরা ছিলাম। আমরা যেখানে আছি সেই জায়গাটার ঠিক সামনে থেকে ছবিটা এই রকম, মেঘ আকাশে ভর্তি হয়ে রয়েছে। গতকাল যখন আমরা ঢুকি এখানে, তখন এই মেঘ আরও বেশি ছিল। সকালের দিকটা একটু সাইনি হলো, কিন্তু এখন আবার মেঘ চেপে আসছে। তো আমাদের বেড়ানো আজকে গাড়ি করে একটু ডাবলিং যাব। সেখানে
দেখাশোনা করে আবার ফিরে আসবো। কালকে সম্পূর্ণ এই কাছাকাছি জায়গাগুলোতে ঘুরবো, তারপরে আমরা পরশুদিন বেরিয়ে যাবো। তো জায়গাটা খুব একটা ভালো লাগলো না। এমনিতে গাঁও, এখানকার গাঁও মানে গ্রাম আর কি, প্রত্যেক কটা গ্রাম যেমন হয় আর কি, কিছু জনবসতি, এবারে সেই জনবসতিগুলো পাহাড়ের যে সৌন্দর্য আছে সেই বিউটিটাকে সম্বল করে দু চারটা হোটেল রেস্তোরাঁ খুলে ফেললো, বিভিন্ন জন চলে এলো, যারা বিভিন্ন জায়গায় ঘোরেন তারাও আগ্রহ প্রকাশ করলো, চলো ওই জায়গাটায় থাকি দুদিন। এইভাবে গড়ে উঠেছে বিভিন্ন গাঁও, ইচ্ছে গাঁও, অনিচ্ছা গাঁও, শিলারি গাঁও, আরও অনেক গাঁও আছে। তো আপনারা যারা আসবেন আসতে পারেন, অসুবিধা কিছু নেই, থাকা বেশ ভালোই, কিন্তু খুব একটা ভালো লাগবে বলে মনে হচ্ছে না, অন্যান্য বাকি গাঁওগুলোর মতোই। আমরা এই হোটেলের বাইরে আছি, এখন একটু সাইট সিনের জন্য যাব। তো 360 ডিগ্রিটা একটু দেখাচ্ছি, দিলে বুঝতে পারা যাবে যে লোকেশনটা ঠিক কেমন। বড় বড় সব হোটেল রয়েছে, যদিও ফ্যাসিলিটি হোমস্টের মতো। তো আজকে যাব আমরা ডাবলিং, রাস্তায় পাইন ট্রি পাবো, গোটাটা মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, ফলে ক্লিয়ারলি দেখা খুবই মুশকিল। এইটা আমাদের হোটেল, বেশ বড়, অনেক রুম আছে, প্রচুর লোক আসা যাওয়া করে। একদিনে যা বুঝেছি, এদিকটা পুরো ফাঁকা স্কাই, আবার এই মেঘের আনাগোনা বেড়ে গেছে পুরো, এই যে আকাশে মেঘ আসছে। পাহাড় মানেই ফুল, ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর, সব গোলাপগুলো কেমন থৌকো থৌকো ভাবে জ্বলছে, থৌকো থৌকো ভাবে ঝুলছে না, ঝুলছে, খুব সুন্দর, কালারও বৈচিত্র্যময় কালার। পাহাড়ে এলে কিছু দেখি না দেখি ফুলের দেখে চোখ জুড়িয়ে যায়, ফুল দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়। এবং জেলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন উদ্দেশ্য ডাবলিং এবং আশেপাশে যা পড়বে সেগুলো দেখা। তো রাস্তাতে আশা করি ভালোই লাগবে, আকাশটা একটু মেঘাচ্ছন্ন আছে কিন্তু বৃষ্টি নেই, এটা সবচেয়ে বড় জিনিস, যেটা নিয়ে ভয় ছিল আমাদের যে হয়তো আজকে বৃষ্টি নামতে পারে, কিন্তু না, এখনো নামেননি, ফলে বেশ পরিষ্কার আকাশ রয়েছে। দূরবর্তী কোনো স্থান দেখা যাচ্ছে না যদিও, কারণ কি প্রচন্ড মেঘে ভর্তি রয়েছে, কিন্তু তবুও যতটুকু চোখের সামনে আসছে ততটুকু আমরা কিন্তু তুলে নিচ্ছি। তো যাওয়া যাক, রাস্তায় মাঝে মধ্যে দেখাবো, আর পরে পুরো দিনটাই দেখাবো। কিছু দূর যাওয়ার পরেই মেঘ কিন্তু আমাদের মনটা খারাপ করে দিয়েছিল। যদিও প্রথমে মনে হয়েছিল যে পরিষ্কার আকাশ, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখলাম যে রাস্তাঘাট চারিদিক কিন্তু মেঘে ঢাকা, মেঘে ভর্তি, যে কোনো কিছুই কিন্তু চারিদিকে আর দেখা যাচ্ছে না। কথায় বলে না যে পাহাড়ে মেঘ খেলা করে, সত্যি তাই। যেমন প্রথমে ছিল পরিষ্কার আকাশ, তারপর মেঘ, তারপর আবার কিন্তু আমরা পরিষ্কার আকাশ পেয়েছিলাম। এটা হলো ডাবলিং ভিউ পয়েন্ট, কি সুন্দর না, কি সুন্দর না, পুরো ফগের মধ্যে দার্জিলিং ভিউ পয়েন্ট, না ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে এসে নাম শুনলাম যে ডাবলিং বলে একটা জায়গা আছে, দেখতে এলাম আর কি। বন্ধুরা, এখানে আসার পর যখন ভাবলাম যে ডাবলিং এখানে নিয়ারার স্পট, যেটা খুব ভালো, আরও অনেকগুলো আছে সেগুলো আমাদের দেখা, তা এখানে ডাবলিং ঘুরতে এলাম, গাড়ি ভাড়া অনেকটাই নিল, কিন্তু এখানে এসে এখনকার যা পজিশন, তাতে চতুর্দিকে মেঘ, ভিউ পয়েন্টে কোনো ভিউ নেই। আরও কি কি রয়েছে দেখছি আগে। তবে আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের জন্য, যারা অনেক জায়গায় বেরিয়েছেন তাদের জন্য এই জায়গাটা খুব একটা ভালো লাগার কথা নয়, আর যারা প্রথম এটাই আসবেন ভালো লাগতে পারে। এই ওপরে ভিউ পয়েন্ট, আর ওপরে লোকে উঠছে, এই যে দেখতে পাচ্ছি ওই দিক থেকে লোকে উঠছে, আমরা 50 টাকা করে টিকিট দিয়ে উঠে, টিকিট কেটে এখানে ঢুকেছি, সুতরাং আমরাও উঠবো।
উঠে একবার দেখবো। ফগ প্রচুর, তবু একবার দেখতে তো হবে কি হয়েছে। এই সময়টা এসে বড্ড লোকসান হয়ে গেল, আমরাও তো বুঝতে পারিনি আগে থেকে যে এখানে এখন এই ধরনের মেঘের উৎপাত হবে। গ্রীষ্মকাল, জুন মাস, মে মাস চলছে, তাতেই যদি এই অবস্থা হয় সেটা ভাগ্য ছাড়া কিছু নয়। পাহাড়ে যারা ঘোরেন তারা সবাই জানে টোটালটাই ফগে ভর্তি বা মেঘে ভর্তি। আই লাভ ডাবলিং। এই চতুর্দিকে এখানে ভিউ পয়েন্ট রয়েছে, এখানে এই যে ভিউ পয়েন্ট রয়েছে, লোকে সব ছবি তুলছে, কিন্তু কিছু না, পেছন থেকে ধোঁয়া ছাড়া আর কিছু ছবিতে আসছে না। পেছন থেকে ধোঁয়া ছাড়া কিচ্ছু ছবিতে আসছে না। এখানে ফগে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কুয়াশা হয়েছে, মেঘ চতুর্দিকে ঘিরে ধরেছে, ফলে কিছু বোঝার উপায় নেই। উপরে কিছু হচ্ছে, তার জন্য আমার আলাদা টিকিট। আমার ইচ্ছা হয়নি যে এখানে আলাদা টিকিট করে বাচ্চাদের মতো ওই যে পদ্মফুলের উপর বসিয়ে রেখেছে, তারপর 2-3 পাক ঘোরাবে। বিভিন্ন রকম ইভেন্ট আছে লোকের সময় কাটানোর জন্য, তো আমার ভালো লাগেনি। তো আপনারা এলে করতে পারেন, যদি কেউ ভালো লাগে কেউ করতে পারে, অসুবিধা কিছু নেই, ভুল কিছু নেই। এখানেও কিছু কিছু জায়গা ঢপবাজে ভর্তি। এই যে থ্যাংক ইউ ভিজিট এগেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই দেখার মতো, কিচ্ছু নেই। মেঘ যদি পরিষ্কার থাকতো তাহলে কি দেখা যেত আমার জানা নেই। মেঘের মধ্যে কিচ্ছু দেখার নেই। 50 টাকা তার উপর টিকিট, আবার সেখানে 2-3টে ইভেন্টস আছে, সেগুলোর জন্য আবার এক্সট্রা টিকিট, কিচ্ছু লাভ নেই। ফলে বলবো এখানে না আসাই ভালো, অ্যাভয়েড করুন এখানে এই জায়গাটা। এই যে এটা একটা পার্ক, এখানেও ফগ রয়েছে। ওইটা হলো লোলেগাঁও। অ্যাকচুয়ালি এখানে পঞ্চায়েত অফিসে একে লেখা হয় লোলাগাঁও, কিন্তু আমরা লোলেগাঁও নামেই পরিচিত। আই লাভ লোলেগাঁও। তো এখানে আসে মানুষ, 20 টাকা করে এন্ট্রি ফি। আমি আর ঢুকলাম না। রাস্তায় আর কিছু দেখা নেই। এখানে প্রকৃতি দেখার কথা, কিন্তু প্রকৃতি তো আজকে পুরো ফগে ঢাকা, চতুর্দিকে অন্ধকার, সুতরাং দেখার কোনো সিন নেই। ফলে আমরা আর গাড়ি থেকে সবাই নামলাম না। আমি এইগুলো একটু দেখিয়ে নিলাম যে এই দিক দিয়ে গেলে লোলেগাঁও পড়বে। আপনাদের বলবো এখানে খুব একটা জিনিস নেই, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আসতে যায়, আদারওয়াইজ এখানে না আসাই ভালো। কি আছে, এই চতুর্দিকে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো জাস্ট ব্যবসায়ী স্পট হয়ে গেছে। এই যে কাউন্টার, বিজনেস স্পট, খাওয়া দাওয়া করতে পারেন, সমস্ত কিছু আমাদের গাড়ি। এই হলো রাস্তা, চতুর্দিকে রাস্তা, কিচ্ছু নেই দেখা। আমরা লোলেগাঁও ছাড়ালাম, লোলেগাঁওতে কিছুই দেখার নেই। যদি আবার বলছি, যদি ভিউ মানে আকাশ পরিষ্কার থাকে তাহলে হয়তো কিছু দেখতে পাওয়া যাবে। এখন আমরা এলাম হ্যাঙ্গিং ব্রিজ, এখানেই তো গাড়ি দাঁড়াচ্ছে। দেখি হ্যাঙ্গিং ব্রিজটা কোথায় আছে, একটু দেখে আসি, দেখে এলে কথা হবে। এইভাবে নিচের দিকে রাস্তা যাচ্ছে, এখানে কি হ্যাঙ্গিং ব্রিজ আছে। প্রথমেই আমাদের যে ড্রাইভার, এই জায়গাটা খুব ফাঁকা, প্রথমেই আমাদের ড্রাইভার বলে দিল যে এখানে অনেক জোঁক টোক আছে, সাবধানে যেতে হবে, মানে ভয় পেয়ে দিল। তো ভয়কে উপেক্ষা করে আমি দেখতে চাই যে কি আছে বা কি কতটা আছে। এই যে হ্যাঙ্গিং ব্রিজের রাস্তাতে আমরা এগোচ্ছি। পাহাড়ি অঞ্চলে অদ্ভুত একটা জিনিস, সামান্য কিছু জিনিস একটা থাকবে, তাকে নিয়ে প্রচার বেশি, আর সেটা দেখার জন্য হুমড়ি খেয়ে আমরা পড়ে যাই। ভাবি যে এত টাকা খরচা করে এসেছি, কিছু তো দেখে যাই। তো এইভাবেই চলে এখানকার ব্যবসা বা জীবিকা। জীবিকা তো চালাতেই হবে যে কোনো উপায়ে, তাতে দোষ নেই, টোটালটাই গুণ। তো হ্যাঙ্গিং ব্রিজে আমরা যাচ্ছি, বললো তো আর অল্প দূর, দেখা যাক কতটা দূর। ও, এইটা হলো হ্যাঙ্গিং ব্রিজ, পুরনো, বড় পুরনো ব্রিজটা বোধহয় এখন চলন্ত অবস্থায় নেই, কিন্তু আচ্ছা দড়ি দিয়ে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা ব্রিজটা ঝুলে রয়েছে, খারাপ না। হ্যাঙ্গিং ব্রিজ, তবু কিছু দেখা গেল, খারাপ না। চোখ টোক কিচ্ছু নেই, ঘোড়ার ডিম, ভয় পাওয়া শুধু শুধু
মানুষ যাতায়াতের জন্য ব্যবস্থা করেছে ভালো। জঙ্গলের, এটা অ্যাকচুয়ালি জলের জন্য নয়, জঙ্গলের জন্য, অর্থাৎ জঙ্গলের ওপর দিয়ে বিনা বাধায় বেরিয়ে যাওয়ার জন্য এই হ্যাঙ্গিং ব্রিজটা বানিয়েছে। না, ভালো লেগেছে। এবারে ফেরার পালা। ডাবলিং ঘুরে, লোলেগাঁও ঘুরে এবার আমাদের ফেরার পালা আমাদের হেভেন ভ্যালি হোমস্টেতে। ডাবলিং থেকে ফেরার পথেও কিন্তু বিশেষ কিছু আমরা দেখতে পারিনি পাহাড়ের, কারণ ওই একটাই রিজন, সেটা হলো চারিদিক মেঘে ভর্তি ছিল বা ফগে ভর্তি ছিল। তার মধ্যে রাস্তাও যে খুব একটা ভালো ছিল নিশ্চয়ই ভিডিওতেই বোঝা যাচ্ছে, কারণ তখন পাহাড়ে রাস্তার কাজ চলছিল। এই জায়গাটা আমরা যে রয়েছি হেভেন ভ্যালির ঠিক ব্যাক সাইডটা, আর এই যে যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হলো হেভেন ভ্যালি। এটা একটা সাইড, ফ্রন্ট সাইডটা দেখতে আরও ভালো, আর তার ঠিক উল্টো দিকে এই সুন্দর ভিউ, টোটাল ফাঁকা। এখন মেঘলা আকাশ, যার জন্য ভিউতে একটু ডিস্টার্ব হচ্ছে, টোটাল মেঘে ভর্তি, নাহলে কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই দিক দিয়ে উঠে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই মেঘেদের আক্রমণ, একদম মেঘেরা কিভাবে আক্রমণ করছে দেখেন, পুরো ক্রাস করে নিচ্ছে, পর পর ধীরে 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 গ্রাস করছে। খুব সুন্দর লাগে পাহাড়ে এলে, এই জিনিসগুলোই অত্যন্ত চোখ টানে, এবং যদি শুকনো কাপড় থাকে ভিজিয়ে দিয়ে চলে যাবে, দারুণ। এটা সিলারিগাঁওতে আমরা কিন্তু পেলাম। এবারে আমাদের ওই জায়গাটা এখন দেখছি প্রায় ঢাকিয়ে দিয়েছে মেঘ, তো সেখান থেকে খানিকটা এলেই যে দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা। তো তারপর এখানে এই যে কাউন্টার হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য, এরপর টিকিট কাটা হবে এই কাউন্টারে, এই যে লাল রঙের এটা দেখা যাচ্ছে। তারপর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই নতুন রাস্তা হয়েছে তো ভিউ পয়েন্টের জন্য, তো আমরা এখন সেই ভিউ পয়েন্ট দেখার জন্যই গুটি গুটি পায়ে এগোচ্ছি, অর্থাৎ হাঁটছি। দেখা যাক ধীরে ধীরে গিয়ে আমরা কি দেখতে পাই আর কতটা ভালো লাগে। আশা করি ভালো লাগবে, সকলে তো বললো যে ওখানে গেলে ভালো লাগবে। যাই দেখি। ভিউ পয়েন্টে যাওয়ার পথে ধর্মীয় স্থান এদের, সেটাও চোখে পড়বে। এখানেও এদিক দিয়ে বোধহয় ধর্মীয় স্থানে যাওয়ার রাস্তা, আমি যাব না। এই যে, তো তারপর আমরা এগোবো, আরও বোধহয় 1 কিলোমিটার মতো বাকি আছে। এগোতে থাকি, এগোতে থাকলে দেখতে পাবো, দেখার ইচ্ছে আছে যে কি আছে ভিউ পয়েন্টে। আমরা কিন্তু এগোচ্ছি, প্রায় আমরা 1/2 কিলোমিটার এসেছি। এখন এইখানে লেখা দেখছি যে 0.9 কিলোমিটার, মানে 1 কিলোমিটারও নেই আর কি। জায়গাটার নাম হবে, মানে হবে বলছি এই কারণে, কারণ কি এটা ভিউ পয়েন্ট হিসেবে এখনো পর্যন্ত ফোকাস হয়নি। এখানে লেখা আছে রামিতে ভিউ পয়েন্ট, এই যে রামিতে। তো আমরা রামিতে ভিউ পয়েন্ট, এটা এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি, কিন্তু রাস্তা হয়ে গেছে, আমরা পাশেই আছি হেভেন ভ্যালিতে। তো যার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এই রামিতে ভিউ পয়েন্টটাকে দেখার জন্য। আর দেখলে 0.9, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার মতো বাকি আছে, দেখেই নি। পুরো জঙ্গলের ভেতর দিক দিয়েই রাস্তাটা যাচ্ছে, যেহেতু এটা এখনো পর্যন্ত চালু হয়নি, তাই এখানে নিস্তব্ধতা কিন্তু রয়েছে, এবং আমরাই একা যাচ্ছি এখানে দেখতে, আর কেউ কিন্তু সঙ্গে নেই, বা কেউ আসছেও না, কেউ যাচ্ছেও না। শেষ পর্যন্ত রাস্তাটা কমপ্লিট হয়েছে কিনা তাও জানা নেই। এদিকে আকাশে কিন্তু মেঘের আনাগোনা, ফলে বুঝতে পারছি না যে কতটা এগোনো হবে। যদিও আর 1/2 কিলোমিটার মতো বাকি আছে, তবুও দেখি কতটা যাওয়া যায়। আমরা চলেছি কেমতেই ভিউ পয়েন্টের দিকে। ভিউ কতটা হবে জানি না, তবে রাস্তাটা খুব সুন্দর।
নতুন হয়েছে তো, ভালো রাস্তা। যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু একজনকে দেখলাম, উনি আসছেন দেখতে। আপনারা দেখছেন সামনে সামনে যাচ্ছে আমাদের, তো সেই ভরসাতে ট্রেনে চলেছি যে যদি দেখে নেওয়া যায়। দেখা যাক কেমন। আবার একজন ওদিক থেকে আসছে, তার মানে এখানে আসা যাওয়া আছে। আমরা ফার্স্টে নিঃসঙ্গ বোধ করছিলাম যে আমরা বোধহয় একা, কিন্তু এখন দেখছি না, আছে। সংখ্যাটা অল্প হলেও একদম নেই বলা চলে না, আছে। 1 থেকে 2 হলো, অর্থাৎ 2। আমরা পেছনে আছি 2। আমরা চলেছি আমাদের অভীষ্ট লক্ষ্যে। সবুজের সমারোহের মধ্যে এই রাস্তাটা আর এই নিরিবিলি এক অনির্বচনীয় আনন্দ কিন্তু দিয়েই যাচ্ছে। সব কথা ভাষায় প্রকাশ করা যায় না, তাই নীরব থেকে এই রাস্তাটা হাঁটার চেষ্টা করছি। কিন্তু মাঝে মধ্যেই লোভ লাগছে যে না, একটু ভিডিও তুলে রাখি, ভবিষ্যতে যখন এটা দেখব নিজের বাড়িতে বসে, তখন এটা একটা এই স্মৃতিটাকে উস্কে দেবে, আর আনন্দটা কিন্তু দিতেই থাকবে। তো যার জন্য সেই প্রয়াস। 100 মিটারে চলে এসছে, অর্থাৎ একদম কাছেই পৌঁছে গেছি আমরা। এই যে রামতেই 0, অর্থাৎ আমরা রামতেই ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এই যে রামতেই 0, সুতরাং আমরা রামতেই ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এখান থেকে এখান থেকে পায়ে হাঁটতে হবে, পায়ে বা হেঁটে এলাম, কিন্তু এখান থেকে কতটা এই রাস্তা দেখা যাক। ট্রেকিংয়ের রাস্তা, পুরো ট্রেকিংয়ের রুট। 50 মিটার উঁচু রাস্তা উঠছে এটা। এখানে একটু ট্রেক করে উপরে ওঠার মতো ব্যাপার। সিমেন্টের রাস্তা যদিও আছে। এই হলো রামতেই ভিউ পয়েন্ট। বলেছিলাম না যে আকাশে মেঘ রয়েছে, ফলে কিছুই দেখতে পাবো না, শুধু উঁচু জায়গা থেকে নিচু জায়গাটা আছে বুঝতে পারছি, কিন্তু কিছু দেখা যাবে না। এই হলো জায়গা। এই মেঘ ঢুকছে, আবার মেঘ ঢুকছে, দেখেছ? রামতেই থেকে আমরা ফিরছি। আমরা এখন ডাউনে যাব, তারপর আপ ডাউন করতে করতে বাড়ি ফিরব। সর্বমোট 1.2 কিলোমিটার মতো রাস্তা হবে, হাঁটতে হয়। তবে এটা যদি ক্লাউডি স্কাই থাকে তাহলে এসে কোনো লাভ নেই। ক্লিয়ার স্কাই হলে এখানকার মজাটাই আলাদা। খুব সুন্দর জায়গা যদি ক্লিয়ার স্কাই হয়, আর ক্লাউডি হলে এই জায়গায় এসে কোনো লাভ নেই। ওপরে মোমো পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সেসব কিছু খাইনি। আমরা সোজা বাড়ি ফেরার রাস্তায় চলতে শুরু করেছি। এখন বাজে 12টা 41, মানে ধরো 12টা 40 বা 39-এ শুরু করেছি। এবারে শেষ যখন হবে তখন আমি বলবো যে অ্যাটলিস্ট কত সময় লাগলো। শুরু হলো এবারে আমাদের ঢালাই রাস্তা, সোজা রাস্তা, কোনো এদিক ওদিক নেই, সোজা পথে আমাদের গমন। যেভাবে এসছি সেভাবেই যাব। এখন ঘড়িতে 1টা 1, তার মানে 20 মিনিট 22 মিনিট আমরা এসছি, আর 3 মিনিট মতো বাকি আছে, এর বেশি নেই। তার মানে 25 মিনিট মতো হাঁটতে হবে। একদম যেখানে কাউন্টার হচ্ছে সেখান থেকে 25 মিনিট হাঁটলে এই জায়গাটায় রিচ করা যাবে। আমরা খুব আস্তেই হেঁটেছি, খুব জোরে হাঁটিনি, যেমন নর্মাল হাঁটে সেই রকম। কোনো তাড়া ছিল না, কোনো অস্থিরতা ছিল না, উপভোগ করতে করতে প্রকৃতিকে আমরা এগিয়ে এসেছি, ফলে অসুবিধা হয়নি। এই হলো মোটামুটি ডিস্টেন্স। তবে হ্যাঁ, এই জায়গাটায় যদি ক্লিয়ার স্কাই থাকে, ক্লিয়ার স্কাই থাকলে এখান থেকে কিন্তু
তিস্তা নদী পর্যন্ত দেখা যায়। প্রচণ্ড ডিপ ওর তলাটায়, যদি আজকে আমরা দেখতে পাইনি, কারণ কি আজকে মেঘ ভর্তি ছিল, ফলে কিছুই দেখা যায়নি। কিন্তু ক্লিয়ার স্কাই থাকলে এই জায়গাটা মিস না করাই ভালো, অত্যন্ত ভালো লাগবে এই জায়গাটা। এই ছিল মোটামুটি রামতেই ভিউ পয়েন্ট। আমাদের রুমটা ঠিক এর পেছনে, আর আমরা সেখান থেকে হাঁটা শুরু করেছিলাম। মোটামুটি যেতে আধ ঘন্টা, ফিরতে আধ ঘন্টা। যদি আকাশ ভালো থাকে তাহলে সত্যি ভালো জায়গা। এইটা এখনও খোলেনি, তবে খুলবে। এরপর যারা যারা এখানে আসবে তারা এখানে পয়সা দিয়ে গেট এন্ট্রি পাস বানিয়ে তবেই ঢুকতে পারবে। থাকলো এই পর্যন্ত রামতে, বাকিটা পরে হবে। মেঘে ভর্তি সিলারিগাঁও মোটামুটি এখন দেখা যাচ্ছে না, বাট এই যে এই জায়গাটায় অনেকগুলো ঘর আছে। এখানে প্রায় সবগুলোই হোমস্টে আছে। হোমস্টেতে ভর্তি আছে কিন্তু এখানে। এই পুরো জায়গাগুলো পাহাড়ি অঞ্চল তো, হোমস্টেতেই ভর্তি থাকে। ভালো জায়গা। এখন মেঘের করাল গ্রাসে রয়েছে। আমরা মোট 2 রাত 3 দিন সিলারিগাঁওতে ছিলাম। বেশ নিরিবিলি শান্তশিষ্ট অঞ্চল বলে ভালোই লেগেছিল থাকতে। একটু অফবিট জায়গায় যদি আপনারা টাইম কাটাতে চান তাহলে এখানে থেকে আসতেই পারেন। আর সব থেকে ভালো একটা পয়েন্ট হচ্ছে, এখান থেকে আপনারা সিকিমেও যেতে পারেন, বা সিকিম থেকে ফেরার পথে আপনারা কিন্তু সিলারিগাঁওতে 1 দিন বা 2 দিন একটু রেস্ট নিয়ে আবার এনজেপিতে ফিরতে পারেন।